প্রতিটি সরকারি দপ্তরে শূন্যপদ নিয়োগের ব্যাপারে রাজ্য সরকার যথেষ্ট সক্রিয় এবং সচেষ্ট, সেই মোতাবেক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়মিতভাবে চাকরি প্রদান অব্যাহত রাখেছে। চলিত অর্থ বছরে এপ্রিল 2025 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত 3291 জনকে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগ দিয়েছে। অর্থাৎ এই অর্থ বছরে 3291 জনকে চাকরি দেওয়া হয়েছে। রাজ্য সরকার 2018 সাল থেকে স্বচ্ছ নিয়োগ নীতির মধ্যে দিয়ে 2026 ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন দপ্তরে মোট 20,845 জনকে সরকারি চাকরি প্রদান করেছে। তার মধ্যে গ্রুপ এ পদে 943 জন, গ্রুপ বি পদে 729 জন, গ্রুপ সি পদে 15,288 জন এবং গ্রুপ ডি পদে 3,885 জন নিয়োগ করা হয়েছে। সরকার ধাপে ধাপে বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলো পূরণ করে চলছে। দপ্তর ভিত্তিক নিয়োগ তথ্য হলো: শিক্ষা দপ্তর, এলিমেন্টারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশন 8,515 জন, রাজ্য পুলিশ দপ্তরে 3,050 জন, স্বাস্থ্য দপ্তরে 1,706 জন, পিডব্লিউডি দপ্তরে 1,193 জন, কৃষি দপ্তরে 8,805 জন, পঞ্চায়েত দপ্তরে 642 জন, রাজস্ব দপ্তরে 404 জন, জিপিএনটিতে 309 জন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 245 জন, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে 209 জন, মৎস্য দপ্তরে 198 জন, গ্রাম উন্নয়ন দপ্তরে 194 জন, জনজাতি কল্যাণ দপ্তরে 162 জন, শিল্প বাণিজ্য দপ্তরে 143 জন, তথ্য সংস্কৃতি দপ্তরে 101 জন, খাদ্য দপ্তরে 91 জন, সমবায় দপ্তরে 74 জন, ল্যান্ড এন্ড রেকর্ড সেটেলমেন্ট দপ্তরে 61 জন, শ্রম দপ্তরে 40 জন, নির্বাচন দপ্তরে 32 জন, অন্যান্য দপ্তরগুলো মিলিয়ে 2,671 জন, অর্থাৎ 20,845 জন যাদেরকে নিয়মিত চাকরি দেওয়া হয়েছে। 2018 সাল থেকে 2025 সালের আগস্ট মাস পর্যন্ত চুক্তির ভিত্তিতে এসপিও, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সাম্মানিক ভিত্তিতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার সহ প্রায় 16,497 জন কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে সাম্মানিক ভিত্তিতে। সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ করার জন্য নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অচিরেই আরো অধিক সংখ্যক বেকার যুবক যুবতী সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে। যে সকল দপ্তরে বর্তমান নিয়োগ প্রক্রিয়া চলছে তার মধ্যে কয়েকটি নিম্নরূপ হলো: গ্রাম উন্নয়ন দপ্তরে টিপিএসসির মাধ্যমে 198 জন জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিগ্রিধারী 105 জন এবং ডিপ্লোমা 93 জন নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে। রাজ্য পুলিশ দপ্তরে 6,066 জন স্পেশাল এক্সিকিউটিভ পদে অন্তর্ভুক্তির জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরে স্পোর্টস অফিসার, ইউথ অর্গানাইজার, জুনিয়র পিআই 318টি পদের প্রক্রিয়া চলছে। ল্যান্ড রেকর্ড এন্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্টে 10টি কানুনগ পদের প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে। শিল্প বাণিজ্য দপ্তরে 42টি সিনিয়র ইন্সপেক্টর পদের জন্য বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। 6টি এলডিসি, 6টি ড্রাইভার পদের প্রক্রিয়া পূরণের কাজ চলছে। তাছাড়াও এক্সটেনশন অফিসার 6টি, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 38টি, স্টোর কিপার 4টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। কৃষি দপ্তরে এগ্রিকালচার অফিসার 136টি পদের জন্য টিপিএসসিতে মাধ্যমিক পরীক্ষা চলছে। চার্জম্যান রাউন্ডার 15 পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে প্রিন্টিং স্টেশনারিতে। স্বরাষ্ট্র কারা দপ্তরে 238 জন নিয়োগ প্রক্রিয়া চলছে। ট্যাক্স অ্যান্ড এক্সাইজ অর্গানাইজেশন দপ্তরে সুপারিনটেন্ডেন্ট ট্যাক্সেস 9টি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য টিপিএসসির মাধ্যমে প্রক্রিয়া চলছে। কমিশন অফ এক্সাইজ টিপিএসসির মাধ্যমে 39টি ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ পদে নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে এবং 12টি এলডিসি এবং 4টি গ্রুপ ডি পদেও জিআরবিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে। শ্রম দপ্তরে 17টি লেবার ইন্সপেক্টর পদের জন্য টিপিএসসির মাধ্যমে নিয়োগ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং তারও প্রক্রিয়া চলছে। ইন্সপেক্টর অফ ফ্যাক্টরি বয়লার 3টি পদ পূরণের জন্য প্রক্রিয়া চলছে। টিএসএসএল এর ম্যানেজার এবং অন্যান্য পদে 141 জনের নিয়োগ প্রক্রিয়া চলছে। সেকেন্ডারি এডুকেশনে 118টি কম্পিউটার সায়েন্স টিচার, 700 গ্রাজুয়েট টিচার, 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচারেরও প্রক্রিয়া চলছে। হায়ার এডুকেশন দপ্তরের ডিগ্রি কলেজে 201টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদেও টিপিএসসির মাধ্যমে প্রক্রিয়াটা চলছে। এলিমেন্টারি এডুকেশনে 1036টি আন্ডার গ্রাজুয়েট টিচার এবং 1020 জন গ্রাজুয়েট টিচার এবং 352টি প্রাইমারি টিচার নিয়োগ প্রক্রিয়াও চলছে। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ট্রেনিং এ 27টি লেকচারার পদের জন্য নিয়োগ প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে চলছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে 28 জন সুপারভাইজার পদের পূরণের জন্য টিপিএসসির মাধ্যমে
এবং 4টি সিডিপিও পদের জন্য টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে। রাজস্ব দপ্তরেও 14 জন রেভিনিউ ইন্সপেক্টর পদের জন্য টিপিএসসির মাধ্যমে প্রক্রিয়া চলছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ভেটেরিনারি অফিসার 110 জন পদের জন্য এবং 2টি পদে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে পূরণের জন্য তার প্রক্রিয়া চলছে। নির্বাচন দপ্তরে ইলেকশন ইন্সপেক্টর 16 জন নিয়োগ প্রক্রিয়া টিপিএসসি এর মাধ্যমে এবং 36 জন জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সেটাও চলছে। পর্যটন দপ্তরে অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট অফিসার 2টি পদ এবং এলডিসি 6টি পদ, গ্রুপ ডি 13টি পদ এবং তাছাড়াও টুরিস্ট গাইড 25টি পদের জন্য তার প্রক্রিয়া চলছে। অর্থ ও পরিসংখ্যান দপ্তরে 23টি পদ পূরণের জন্য প্রক্রিয়া চলছে। জিএপিএনটি দপ্তরে 100টি PA2 পদ প্রক্রিয়াও টিপিএসসির মাধ্যমে চলছে। ন্যাশনাল হেলথ মিশনে সেখানেও 190 জন নিয়োগের প্রক্রিয়া চলছে। জিএ ডিপার্টমেন্টে 88 জন মাল্টিটাস্কিং পদের জন্য, ড্রাইভার 19টি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। ট্রেজারি ডাইরেক্টরিতে জুনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যানালিসিস্ট, রিসার্চ অফিসার 31টা পদের জন্য প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য দপ্তরেও প্রফেসর, সুপার স্পেশালিস্ট আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 18টি পদ, মেডিকেল অফিসার, ডেন্টালে 6টি পদ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার 2টি পদ, ফুড সেফটি অফিসার 16টি পদ টিপিএসসির মাধ্যমে তার পূরণ করা চলছে। স্বাস্থ্য দপ্তরের অধীনে 50 জন করে মোট 100 জন পুরুষ এবং মহিলা এমপিডব্লিউ নিয়োগের প্রক্রিয়া চলছে। ডাইরেক্টর অফ 18টি ডেপুটি ডাইরেক্টর এবং 1টি ডাইরেক্টর পদেও টিপিএসসির মাধ্যমে প্রক্রিয়া চলছে। সমবায় দপ্তরেও অডিটর, কোঅপারেটিভ ইনভেস্টর এবং কোঅপারেটিভ স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টর ইত্যাদি 97টি পদ পূরণের প্রক্রিয়া চলছে। তথ্য প্রযুক্তি দপ্তরে ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিসে 330টি পদের প্রক্রিয়া চলছে। নগর উন্নয়ন দপ্তরেও 14টি ইঞ্জিনিয়ারিং পদ সৃষ্টি করা হয়েছে, সেগুলো পূরণ প্রক্রিয়া চলছে। হোম এবং ফায়ার ডিপার্টমেন্টে 329টি পদে, ফায়ারম্যান 304টি পদে, ড্রাইভার 25টি নিয়োগ প্রক্রিয়া চলছে। এখানে প্রায় 13,595টি পদের প্রক্রিয়াকরণ চলছে, যেগুলোর ইন্টারভিউ কিছু হয়েছে, কিছু ইন্টারভিউ প্রক্রিয়াও চলছে। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মন্ত্রিসভা থেকে বিভিন্ন পদ পূরণে পোস্ট ক্রিয়েশন কিংবা ভ্যাকেন্ট পোস্ট সেগুলো মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এটা ভেন্টিলেট করা হয়। তারপরে যে প্রক্রিয়া চলছে, ইট ইজ এ ভেগ শব্দ। আপনি বলছেন ইন্টারভিউ, পরীক্ষাই তো হয়নি। অধিকাংশ এখানে যা আপনি পড়ে শোনালেন, এই যে মন্ত্রিসভার সিদ্ধান্ত অ্যানাউন্সের পর আপনি বলছেন প্রক্রিয়া চলছে, অ্যাডভার্টাইজমেন্টই তো করেনি অধিকাংশ, যেগুলো আপনি বলেছেন। আর যে কটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা বাতিল হয়ে গেছে, আবার পুনরায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষা নেওয়ার পর দুবারও এরকম হয়েছে, দুবার ইন্টারভিউ হয়েছে, বাতিল হয়েছে, আবার হয়েছে, আবার বাতিল, এরকমও ঘটনা ঘটেছে। আপনি বলছেন প্রক্রিয়া চালু আছে। আমার অনুরোধ আমি সেদিনও বলেছি যে টিপিএসসি অবস্থাটা কি, কোন সালে লাস্ট বিজ্ঞাপন জারি করা হয়েছিল, আর কবে থেকে এগোনো এই মন্ত্রিসভার সিদ্ধান্ত হওয়ার পর টিপিএসসি এখন পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট করেনি। এক। 2 নম্বর হচ্ছে বিভিন্ন এই যে প্রক্রিয়া চালু আছে কথাটা বলছেন, বিভিন্ন দপ্তর থেকে এই যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো যখন হয় তখন এগুলো জিআরবিটি নেবে পরীক্ষা, জিআরবিটির কাছে পাঠানো হয়, গিয়ে পড়ে রয়েছে, পরীক্ষা জিআরবিটি কন্ডাক্ট করবে। জিআরবিটির সঙ্গে যোগাযোগ করলে কি না, আমরা 5-7 হাজার হোক জমুক একসঙ্গে আমরা করবো, গ্রুপ সি, গ্রুপ ডি একসঙ্গে আমরা করবো। এটা হচ্ছে জিআরবিটির বক্তব্য। আপনি বলছেন প্রক্রিয়া চলছে, একটু দয়া করে খোঁজ নেবেন এ রাজ্যে ছাত্র যুব সমাজ যারা বেকারত্বের জ্বালায় একটা সরকারি চাকরি, কারণ এখানে কলকারখানা স্থাপনের কোনো উদ্যোগ নেই,
ইনফরমেশন টেকনোলজি মাধ্যমে শিক্ষিত বেকার যুবকরা একটা নিজের একটা স্বপ্ন একটা পূরণ করবে, তার কোনো স্কোপ নেই। এগুলোর মতো জোর বেশি দিতে হবে। ইনফরমেশন টেকনোলজিতে আমরা উই আর নো ওয়ে। These are the sectors where we should explore. আমার অনুরোধ থাকবে আপনার কাছে, এই যে শুনতে ভালো লাগে, আমি সেদিনকে বলেছি যে আপনারা যে বলেন শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা খোঁজ নেওয়ার লোক নেই। আমি সেদিনকে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি, আজকেও আবার করছি। কিছু কিছু সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন মন্ত্রিসভা থেকে। যখন মন্ত্রিসভা থেকে ঘোষণা হয় যে বেকারদের স্বার্থে এরকম এরকম জায়গায় পোস্ট ক্রিয়েশন করা হয়েছে, এতটা শূন্যপদ পূরণ হবে, it pleases our ears. কিন্তু there is none to monitor the peace, there is none to monitor the GRBT. এই যে সিদ্ধান্তগুলো আপনারা ক্যাবিনেটে নিচ্ছেন, এগুলো তো বাস্তবায়িত হচ্ছে না। Here lies the problem. এখন আপনি স্পেশাল এক্সিকিউটিভের কথা বলেছেন, এখানে 6,700 না কত জানি বলেছেন। আমি তো আমার কাছে খবর যে এটা বাতিলের পথে, আবার নতুন করে করা হবে, আবার নতুন করে আবার হবে। এটা তো উদাহরণ দিলাম আমি। অথচ আপনি বলছেন প্রক্রিয়া 6,700 জন কতজন বললেন যে স্পেশাল এক্সিকিউটিভ প্রক্রিয়া চালু আছে। But I have from the administrative sources, I have gathered, আমার কাছে যে তথ্য, যে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ বাতিল করে নতুন ভাবে উদ্যোগ নেওয়ার জন্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সেটা গ্রহণ করেছেন বলে আমার কাছে যতটুকু খবর। I hope I am wrong. I stand to be corrected if I am wrong. কিন্তু এটা হচ্ছে বাস্তব একটা নিষ্ঠুর রসিকতার মধ্যে আমাদের এই রাজ্যের শিক্ষিত বেকার যুবতীদের ভবিষ্যৎ ছিনিমিনে খেলা হচ্ছে। কাজে মাননীয় মন্ত্রী মহোদয় যা বললেন, যাই হোক, আপনি 2018 থেকে এখন অব্দি বলেছেন 20,845 জন। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে, আজ থেকে প্রায় 8-9 মাস আগে, বর্তমানে কাগজে আছে, খবরের কাগজে আছে, সোশ্যাল মিডিয়া তো আছে, 23,000-এর উপর, আজ থেকে 8-9 মাস আগে 23,000-এর উপর বলেছেন। আমি হতে পারে আমি দেখিয়ে দেবো আপনার বক্তব্যটা, আমি দেখিয়ে দেবো আপনি কি বলেছেন, এবং ইট ইজ ভেরি মাচ ইন মাই মোবাইল। আমি শুনিয়ে দেবো আপনাকে, কালকে শুনিয়ে দেবো। তো আমার কথা হচ্ছে, ভালো আরো বেশি হোক না, সবকিছু আপনাদের লাস্ট বিধানসভা যে প্রশ্ন উত্তরটা করেছেন, এর থেকে দেখা গেছে প্রায় 50,000, 53,000 সামথিং এই শূন্যপদ, বিভিন্ন দপ্তরের শূন্যপদ গুলো খালি পড়ে রয়েছে। প্রক্রিয়া আপনি চালু করেছেন, হচ্ছে, কিছু কিছু হচ্ছে না তা না, কিন্তু এই যে আপনারা সিদ্ধান্ত নিয়ে কোথায় গিয়ে দেখছে, দ্যাট নিডস টু বি মনিটরড। আর আমি মাননীয় দপ্তরের মন্ত্রীর কাছে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ক্যাবিনেট কাউন্সিল মিনিস্টার্স কাছে বলবো, এটা মনিটর করুন। কারণ জিআরবিটি যাচ্ছে, আমি তো জানি জিআরবিটির কাছে এখনো রিকুইজিশন প্রায় 2,000 অলরেডি গিয়ে জমে পড়ে রয়েছে। এই যে ফিগারটা দিলেন, 2,000-এর উপর গ্রুপ সি গ্রুপ ডির জন্য জিআরবিটির কাছে আছে। কেন আবার জিআরবিটি এগুলো অ্যাডভার্টাইজমেন্ট করছে না? আরো আসুন, একসঙ্গে করবো। ওয়াই? এর মধ্যে ইতিমধ্যে এই অ্যাডভার্টাইজমেন্ট না হওয়ার প্রেক্ষিতে যাদের বয়স 40-এর দরগোড়া এসে থেকেছে, ওভারেজ হয়ে যাচ্ছে, দে উইল নট বি এবল টু এভেল দ্য স্কোপ। তো এই জিনিসগুলো চিন্তাটা করবে কে? আমি সবার সদস্যদের কাছে আমি অনুরোধ করব, এই জায়গাটা আপনারা একটু তদারকি করবেন, কারণ দীর্ঘ কয়েক বছর আপনাদের প্রক্রিয়া শেষ হতে 3, 3.5, 4 বছর, আর প্রক্রিয়া তো চলছেই না। প্রক্রিয়া একটা জায়গাতে থমকে আছে, এটাকে নাড়ান, এটার মধ্যে গতি আনুন, এটা মনিটর করুন। এটাও বক্তব্য, এই পয়েন্ট অফ ক্লারিফিকেশনটা যেটা আমার, এই ব্যাপারে মাননীয় মন্ত্রী সুস্পষ্ট বক্তব্য চাই। মাননীয় স্পিকার স্যার, ইতিমধ্যে আপনারা শুনলেন যে এই 20,000, যে আমাদের ইতিমধ্যে 20,845 জন যাদের নিয়োগ প্রক্রিয়া ফাইনাল হয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এটা তো আপনারা স্বীকার করেন যে 20,800 লোকের চাকরি হয়েছে। বাকি যে প্রসেস চলছে, যেটা আমি বললাম আপনাকে, এগুলো দেখুন
বর্তমান সময় এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, জেআরবিটি বা টিপিএসসির মাধ্যমে যে পরীক্ষাটা হয়, আমাদের কাছে এইরকম কোনো বিশাল ইনফ্রাস্ট্রাকচার নেই যে একসঙ্গে অনেক লোককে পরীক্ষা বসানো যেতে পারে। আপনারা দেখেছেন বিধানসভায় এটা প্রশ্ন এসেছিল যে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা বাইরে গিয়ে কেন ব্যাংকের পরীক্ষাটা দেবে। আপনারা জানেন যে ইতিমধ্যে পরীক্ষার যে ব্যবস্থা, অনলাইন পরীক্ষা হয়ে থাকে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব, গত বছর এখানে বিধানসভায় বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা একটা কম্পিউটারাইজ যে এক্সাম সেন্টার তৈরি করব এবং আমাদের রাজ্যে সেটার প্রক্রিয়া চলছে। জেআরবিদের কাছে হোক বা বিভিন্ন দপ্তর যখনই পরীক্ষা করানোর ব্যবস্থা নেওয়া হয়, একসঙ্গে 1000-2000 ছেলে মেয়েদেরকে বসিয়ে পরীক্ষা করানোর কোনো ব্যবস্থা নেই আমাদের এখানে। আধুনিক সেই ধরনের পরিকাঠামো গড়ে ওঠেনি, তার জন্য প্রয়াস চলছে এবং সেটা করা হচ্ছে। এর জন্য পরীক্ষাতে একটু ডিলে হয়। আমরা চাই যাদের চাকরি হবে সেটা যেন একদম সুনির্দিষ্ট, যে আমাদের মুখ্যমন্ত্রী এবং সরকারের যে প্রতিশ্রুতি, যা একটা সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে কোনো করাপশন ছাড়া যেন চাকরি হয় এবং চাকরিগুলোর জন্য পরবর্তীতে কোর্টের দ্বারস্থ না হয়, এর জন্যই সেগুলোকে দেখে বুঝে করা হচ্ছে। আমরা জেআরবিটি স্ট্যান্ডার্ড করছি, টিপিএসসি কেও স্ট্যান্ডার্ড করা হচ্ছে এবং বিভিন্ন দপ্তরে এখানে যে আমি বললাম যেটা 13,000-এর কাছাকাছি যেগুলো ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, মাননীয় বিধায়ক বলছেন যে এগুলো বন্ধ করে পড়ে আছে, এরকম নয়। যেমন আমাদের স্পোর্টসে যে লোক নেওয়া হচ্ছে তার ইন্টারভিউ প্রসেস শেষ হয়েছে, বাইবা হবে, এরকম অনেকগুলো, প্রত্যেকটা টিপিএসসি বা জিআরবিটি করছে না, অনেকগুলো বিভিন্ন দপ্তরও করছে। দপ্তর যেগুলো করছে অলমোস্ট এগুলো পরীক্ষা হয়েছে বিভিন্ন, এবং বাইবা বাকি আছে, এরকম অনেকগুলো রয়েছে। এখানে 13,000-এর মধ্যে যেগুলো টিপিএসসি তে আছে, এর কিছু অংশ হয়তো এখন অ্যাডভার্টাইজমেন্ট হয়নি, কিন্তু ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজমেন্ট হয়ে পরীক্ষা হয়ে গেছে, এরকম অনেক অসংখ্য রয়েছে। তো আগামী দিন আমাদের প্রয়াস, আমাদের সরকারের যে আমাদের পরীক্ষা সেন্টারগুলোকে স্ট্যান্ডার্ড করা, জিআরবিটিকে আমরা স্ট্যান্ডার্ড করছি, আমরা টিপিএসসি কেও আরো বড় পরিকাঠামো তা তৈরি করা হচ্ছে, তার জন্য অর্থ মঞ্জুরি দেওয়া হয়েছে, সেগুলো করা হচ্ছে যে আমরা যেন খুব শীঘ্রই যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয় সেগুলো যেন, দেখুন যখনই অ্যাডভার্টাইজমেন্ট হয় বা নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয়, বাজেট আমাদের অর্থমন্ত্রী যখনই ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল দেন, তখনই যখন অর্থের ব্যবস্থা হয় তখনই চাকরির পোস্ট ক্রিয়েট করা হয়। এখানে পয়সার কোনো বিষয় নয়, এখানে হলো যে প্রক্রিয়াটা, তো প্রক্রিয়াটা করার জন্য আমরা বারবার মনিটরিং করছি, সেখানে যেন আরো দ্রুত গতি আনা যায় এবং সেখানে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। মনিটরিং করলে 3.5-4 বছর ধরে পড়ে আছে। আচ্ছা, আপনাদের কাছে বডি কি টিপিএসসি, টিচারদের জন্য টিআরবিটি, এগুলো গ্রুপ সি গ্রুপের জিআরবিটি, এইটা এই তিনটাই তো নাম আছে। আর এই তিনটাই যদি না হয় তাহলে 20,000 লোকের নিয়োগ কি করে হবে? এই লোক নিয়োগ হয় সোফেতে কি আচ্ছা, মিনিস্টার সাহেব পুরো পয়েন্ট আউট করে দিই, যদি সোফেতে কিভাবে লোক নিয়োগ করবে? ইজ ইট এন অটোনমাস বডি? সফের তো লোক নিয়োগ করে যেখানে আউটসোর্সিং, দেখুন যেখানে আউটসোর্সিং লোক দেওয়া হয় সেটা সফের থেকে নিয়োগ করা হয়। রেগুলার চাকরি সফের থেকে নেওয়া হয় না, রেগুলার পোস্টে যত চাকরি হয় টিআরবিটি, জিআরবিটি বা টিপিএসসির মাধ্যমে। সফের কোনো রেগুলার চাকরির জন্য ইন্টারভিউ করে না। গভর্নমেন্টের রেগুলার মানে ফিক্সড পে কিংবা যে রেগুলার পোস্টের এগেইনস্টে যে অ্যাডভার্টাইজমেন্ট হয় অনেকগুলো, দেখুন আপনি কি বললেন, সফের থেকে শুধুমাত্র বিভিন্ন প্রজেক্টে যেগুলো বিভিন্ন প্রকল্প নতুন নতুন স্কিম আছে, সেই স্কিমের এগেইনস্টে যে কন্ট্রাকচুয়াল লোক না হয়, ওয়াই নট দ্য ডিপার্টমেন্ট থেকে না হয়, ওয়াই নট রেগুলার ওয়াই নট দ্য ডিপার্টমেন্ট লোক না হয়, কেন ওই ডিপার্টমেন্ট নেবে না? কেন সফেদের মাধ্যমে হবে? ধরুন আমি একটু উদাহরণ দিয়ে বলছি, ধরুন ট্যুরিজম, ট্যুরিজম 5টা লোক নেবে। ওয়াই ট্যুরিজম উইল একটা কোনো একটা স্কিমের এগেন্সে প্রজেক্টের নেবে, ওয়াই ট্যুরিজম উইল আস্ক ফর সফটওয়্যার টু কন্ডাক্ট এক্সামিনেশন অর ইন্টারভিউ? ওয়াই নট দ্য ডিপার্টমেন্ট? আমার এই জায়গাগুলো ত্বরান্বিত করা দরকার। সুধীর বাবু, আমি বলছি এটা যদি সেন্ট্রালাইজও করে তো অসুবিধা কি? একটা জায়গা থেকে আপনি যেমন টিপিএসসি আছে একটা বললাম, টিআরবিটি আছে বা আদার যেসব, যদি সেন্ট্রালাইজ করে এতে তো কাজেরও সুবিধা হয়। রিকোজিশন দিল, ওরা করছে, কিন্তু এক একটা ডিপার্টমেন্ট যদি না ওইটা জিআরবিটি বলছে, আপনি খোঁজ নিয়ে দেখুন না জিআরবিটির কাছে এই পরীক্ষা নেওয়ার জন্য কত বছর আগে আপনারা দিয়েছেন, পরীক্ষা নিচ্ছে না তো। লেখা
মোর কাম একসঙ্গে করবো। তো হোয়াট ইজ দিস? আপনি প্লিজ, আমার একটা অনুরোধ থাকবে আপনার কাছে, উইথ ফোল্ডেড হ্যান্ডস, মন্ত্রিসভার সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছে এত পোস্ট পূরণ হবে, কবে নিয়েছেন, কেন হচ্ছে না, জিআরবিটির কাছে কবে পাঠানো হয়েছে, টিপিএসসির কাছে কবে পাঠানো হয়েছে, টিএলবিটির কাছে কবে পাঠানো হয়েছে, এগুলো একটু খোঁজ দিন, বেরিয়ে আসবে। আমার ডোন্ট বিলিভ মি, এটা হচ্ছে ডিলেগের একটা অপরচুনিটি আপনারা দিচ্ছেন। বলছে এই বিষয় নিয়ে আমরা যখনই টিপিএসসির মধ্যে মানে আমাদের ক্যাবিনেটে এই বিষয়গুলো যখন আলোচনা হয়, আপনি যে কথাটা বলছেন আমরাও কিন্তু আলোচনা করি, এরপর আমরা কিন্তু সেইগুলো নিয়ে মানে কাজটা যাতে ত্বরান্বিত হয় তার জন্য কিন্তু আমরা খোঁজখবর নিই। কারণ এখানে আছে ফর এক্সাম্পল আপনার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, 3 জন মাত্র ওখানে আপনার মেম্বার, একজন আপনার যদি ইয়েকে বাদ দিন মানে আপনার চেয়ারম্যানকে বাদ দিন তাহলে 2 জন। তো ইনফ্রাস্ট্রাকচার সেই পুরোনো কালেরই চলছে, সেটাকে নিয়ে তার জন্য যাতে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো যায়, আপনার যে উদ্বেগ আমাদের মধ্যেও সেই উদ্বেগ আছে। আমরা মহারাষ্ট্রের যে পাবলিক সার্ভিস কমিশনে ওনাদের 2 জনের টিম আমরা আনিয়েছিলাম, এনে ওনাদেরকে বলেছি আপনারা কথা বলুন ওখানে গিয়ে আমরা কিভাবে এটাকে আরো স্ট্রেংথেনিং করতে পারি। আমাদের কিন্তু চেষ্টার ত্রুটি নেই, এবং ওরা এসছে ওইখানে, এসে গেছে এবং আমাদের কাছে কিছু অ্যাডভাইজারিও দিয়ে গেছে। আমরা অনেক সময় আমাদের এমন না যে আমি গিয়ে তাড়াতাড়ি গিয়ে করে নিতে পারবো, টিভি আমরা ঢুকতেও পারবো না। জেআরবিটির মধ্যে আমরা যাতে ট্রান্সপারেন্সি থাকে এগুলোর ভিতরে তো আমরা খালি ইনডাইরেক্টলি আমরা বলতে পারবো। তো এরকম না, ইভেন টিপিএসসির যিনি সেক্রেটারি আছেন ওনাকে পর্যন্ত একবার ডাকানো হয়েছে যে আপনি এত বছর ধরে আপনি কি কি করলেন। উনি কিন্তু সবাইকে বললেন যে দেখুন প্রায় তৎকালীন সময়ে প্রায় 1000-এর উপরে, উনি বললেন যে অনেক সময় কি হয় অ্যাডভার্টাইজমেন্ট দেন, তারপরে টাইম লাগে, তারপরে সেটা স্ক্রুটিনি হয়, স্ক্রুটিনি করার পর সেটা আবার বাইরের থেকে যখন যাদেরকে এক্সপার্ট রাখতে হয় তাদের আসা, তারপর আবার সেই যদি ইন্টারভিউ নিতে হয় ইন্টারভিউর আগে অনেক সময় পরীক্ষা দিতে হয়, এই যে একটা প্রক্রিয়া কিন্তু আছে, টাইম লাগে। মানে এটা বললে এরকম না এটা আমার করে নিলাম, এরাও ওদের কথা বললো স্যার এদের বললে তারপর ফিক্স করা, এই যে একটা প্রক্রিয়া তার মধ্যেও তো আমরা যতটুকু পেরেছি আমরা আমি কোন জায়গায় কিন্তু আমি এই ব্যাপারে খুব সতর্ক, আগে কিন্তু এই নিয়ে সংখ্যা নিয়ে কিন্তু অনেক আমার খবর আছে উল্টাপাল্টা হয়। আমি বেরোবার আগে আমি 1900 থেকে আরম্ভ করেছিলাম 1900, যখন যখন পারে আমি 20,000, এর জন্য আমি মানে কনফিডেন্টলি বলছি, এখন নিউজ পেপারে উঠিয়ে কিনা আমি জানি না, তবে আমি খুব এই ব্যাপারে সতর্ক। এবং আমাদের মন্ত্রিসভার সবাইকে আমরা কিন্তু এইভাবেই কথা বলেছি, আমরা এই সংখ্যাটা নিয়ে যেন বিভ্রান্তি না করি, যখন তখন যেটা কিছু না বলা। এর জন্য আমি খুব কনফিডেন্টলি বলছি যে এরকম না, সময় কম, সময়ের মধ্যে আমরা কিন্তু চেষ্টা করছি যে বিষয় নিয়ে আপনি উদ্বেগ প্রকাশ করছেন, আমরাও এটা নিয়ে অনেকবার এখানে সবাই আছেন এখানে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি, আরো কিভাবে ডেভেলপ করা যায়, জেআরবি থেকেও যাতে স্ট্রেংথেনিং করা যায় তার জন্য আপনি বলেছেন ঠিক, নো ডাউট, কিন্তু সেটাকে স্ট্রেংথেনিং করার প্রক্রিয়া কাজের পাশাপাশি চলছে। আমার পয়েন্ট আমার দুইটা হয়েছে আর একটা, আমার লাস্ট পয়েন্ট অফ ক্লারিফিকেশন মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মনে হয় আমার সাজেশন থাকবে কাউন্সিলের মিনিস্টার নিশ্চয়ই পর্যালোচনা করবে। এই যে আমাদের যে এমপ্লয়মেন্ট পলিসি যেটা হয়েছিল 2000 এই সরকার আসার পর প্রথমবারের মতো 2018 সালে, আমার দৃষ্টিভঙ্গিতে দ্যাট নিডস টু বি চেঞ্জড। কেন আপনার প্রশ্ন সাবেক কেন? এই কারণে যে অপরচুনিটি আমার আগরতলা শহর কিংবা আরবান উদয়পুর ধর্মনগর যে আরবান এরিয়াগুলোতে যে ইনফ্রাস্ট্রাকচার এভেলেবিলিটি আছে, স্কুল বলুন, কলেজ বলুন, প্রাইভেট কোচিং বলুন, that opportunity is not being availed by unemployed youths of Bondachora or in the tribal belt, যে কোনো একটা ট্রাইবাল নন ট্রাইবাল বেল্ট যেখানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো নাই। তো স্বাভাবিকভাবে কিছু কিছু পকেট থেকে রাজ্যের যুবক যুবতীরা আনএমপ্লয়েড যারা, তারা এই অ্যাডভার্টাইজমেন্টের প্রেক্ষিতে সুযোগগুলো নিয়ে নিচ্ছে। আমি ধরুন আমার ক্লাস 12-এ 80% মার্কস, আমি ভালো স্টুডেন্ট, কলেজে আমার ভালো নাম্বার, আমি পাস আউট হয়েছি, 5 বছর চলে যাচ্ছে, আই হ্যাভ লস্ট টাচ উইথ দ্য বুকস,
আমার সংসারের চাপে আমার অন্য কিছু একটা করতে হচ্ছে, আমি বইয়ের সঙ্গে টাচ হারিয়ে ফেললাম। এখন একটা পরীক্ষার ইন্টারভিউ বেরোনোর পর এই যে নতুন যখন যে স্টুডেন্ট গুলো বেরোবে তাদের সুযোগটা বেশি হবে। তারা যদিও আমার থেকে নাম্বার কম, যেহেতু তারা বইয়ের সঙ্গে টাচে আছে, ইন্টারভিউর ক্ষেত্রে এই আরবান এরিয়ার সদ্য বের হওয়া ছাত্র ছাত্রীরা যারা আনএমপ্লয়েড, যারা বইয়ের টাচে আছে, দে উইল গেট দ্য প্রেফারেন্স ইন পরীক্ষাগুলোতে। নাম্বার ওয়ান, আপনি if you go to the 10323 case judgment of the High Court Tripura, district wise সরকার একটা পরিকল্পনা থাকে, ডিস্ট্রিক্ট ওয়াইজ কে ভাগ করে বলা হচ্ছে, set up various type of question papers. My intention is what? সরকারের इंटेंशन হচ্ছে हमें सिर्फ क्यों अगरतला, धर्मनगर, उदयपुर का अनएम्प्लॉयड को मौका क्यों हम दे? हमको हर एक जगह का अनएम्प्लॉयड को मौका देना है। তাহলে আমি কি হবে, fix up for this class of students, those who have read in these schools, a separate question paper. Students who have read in Umakanta, Shishu Vihar, the Holy Cross, this, that, bagara, bagara, for their a separate question. My intention is what? Decentralize the opportunity. And for that, you have to have a change in your employment policy. This is my submission to you. You ponder, আমি সরকারের কাছে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বার্থে আমি কথাগুলো বলছি, সরকারের এগুলো পর্যালোচনা করা দরকার। আমার মনে হয় সেটা ভালো হবে। তাতে করে কি হবে, এই যে সরকার কিছু কিছু জায়গা থেকে সুযোগগুলো আসছে, তারা ওয়েল অফ ইন দ্য সোসাইটি, যারা স্কোপ পাচ্ছে, যাদের অর্থ আছে, তারাই পাচ্ছে সরকারি এই স্কোপ গুলো, আর বাকিরা কিন্তু পাচ্ছে না। বিকজ দে ডু নট, আমি সরকার, আমি পড়াশোনার সঠিক সুযোগ সকলকে দিতে পারছি না, সমান সুযোগ। কিছু কিছু ভালো স্কুলের যারা পড়ছে, দে আর গেটিং দ্য অপরচুনিটি, যারা ওয়েল অফ ইন দ্য সোসাইটি তারা পাচ্ছে। কনক্লুশন এটাই, আমার মনে হয় এই সমস্ত কিছু বিবেচনা করে the employment policy needs to be reviewed, changed, so that the opportunity is made available to all. আর যদি আমরা district wise ভাগ করে দিই, as per the guideline or the judgment of the 10323 High Court, তাহলে দেখবেন অনেকটা রাস্তা আপনাদের বেরিয়ে আসবে। ধন্যবাদ। আমি একটা বিধায়ক সুদীপ রায় মোহন মহোদয় সবসময় অনেক কনস্ট্রাকটিভ কথাবার্তা বলে, মানে আমিও কিন্তু এটা কিন্তু আর থাকে অনেক সময় রিক্রুটমেন্ট। তো প্রথম যে কোশ্চেনটা আমার, যে পরীক্ষা যখন হয় যে কোনো একটা, ফর এক্সাম্পল আমার ব্যক্তিগত জীবনে আমি বলছি, আমি প্রায় 9 বছর বাদে আমি টিপিএসসি ফেস করলাম, পাবো না আপনারা জানেন অনেক কারণে। সেখানে গিয়ে আমি টিপিএসসি যখন দিতে গেলাম, আই স্টুড সেকেন্ড, নট ফার্স্ট। কারণ ফার্স্ট যে হয়েছে ওই যিনি এক্সটার্নাল এসছেন ওনার সাথে সেম ফ্লাইটে এসছেন, কারণ জাস্ট সে সদ্য পাস। কাজে এই জায়গার মধ্যে কোনো জায়গার মধ্যে আর এর মধ্যে নেই যে 9 বছর আগে তুমি পাস করেছো এর জন্য তোমাকে প্লাস দেওয়া, এটা কোনো পলিসিও কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবে কোর্টে গেলে। তো এই যে আমারও তখন কিন্তু মনে হতো, আরে দেখলাম আমি তো বইয়ের টাচে নিয়ে অনেকদিন দেরি হলো, আজকে সদ্য যে পাস হয়ে এসছে তার তো নেতা হলে ভালো হবে তার। তো এটা একটা নো ডাউট একটা প্রবলেম আর এর সাথে। এখন আমরা কি করব, যত তাড়াতাড়ি পারা যায়। আপনি বিশ্বাস করুন, এই যে আমরা যে হলুদ খাম দিয়েছি, আমি জানি না আপনি দেখেছেন কিনা, এখানে আমাদের রতনবাবু আছেন, অনেক জায়গায় যখন ডিস্ট্রিবিউশন হয়, কেউ এমন সব অযোগায়ের ছেলে মেয়ে বিভিন্ন স্তরে তারা নিচ্ছে। এটা ডিসেন্ট্রালাইজ, কিন্তু সব জায়গা থেকে আমরা জিজ্ঞেস করিও না, আপনাকে কেউ কাউকে ধরেছেন বলেন না। তো এতে কিন্তু ওই জায়গায় আমরা এস্টাবলিশ করতে পেরেছি যে যারা এই চাকরিগুলো পাচ্ছে বা অফার বিলি করছি, এরা কিন্তু সারা ত্রিপুরাতে অ্যাক্রস দ্য স্টেট, এবং একমাত্র তাদের নিজেদের চেষ্টার কারণে কিন্তু সেটা পেয়েছে। এরকম না যে পার্টিকুলার আগরতলা, ইভেন দেখা গেছে এটা মানে যে স্কুলের নাম কেউ জানে না, এইসব স্কুল থেকে পাশ করা, এইসব মানে জায়গা থেকে ডিসেন্ট্রালাইজ আছে।
পলিসির মধ্যে, কারণ আর রুল থাকবে। আর পলিসি করলে আমাদের পলিসি পর্যন্ত চ্যালেঞ্জ করে দেয় আপনার ইয়েতে, গভর্নমেন্টের পলিসি পর্যন্ত চ্যালেঞ্জ হয় আপনার হাইকোর্টে, সেখান থেকে সুপ্রিম কোর্টে পলিসি করলেও অনেক সময় চ্যালেঞ্জ হয়। তো এইগুলো একটা বিরাট একটা বিষয় আছে যেগুলো নিয়ে মানে বললে হবে না, প্র্যাকটিক্যালি কিন্তু এগুলো ফেস করতে হবে। পলিসি গভর্নমেন্ট পলিসি করতে পারে কিন্তু সেটাকেও চ্যালেঞ্জ করে। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমাজি। নোটিশটির বিষয়বস্তু হলো ভূগর্ভস্থ জলের স্তরকে বাঁচাতে জন সংরক্ষণকে প্রাধান্য দিয়ে ডিটিডব্লিউ এর পরিবর্তে আরো উন্নত মানের আধুনিক পরিকল্পনা গ্রহণের সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সবাই উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি পূর্ত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 23শে মার্চ তার উত্তর দেব। মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, কিন্তু আমার অন্যটা কি বুঝলাম না। স্যার, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে রাজ্য সরকারের ভর্তুকি বিবেচনা সম্পর্কে এটা স্যার ক্যান্সেল হয়ে আছে, করেছে, প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, না দিলে কালকে দেবো কিনা আপনি যদি বলেন কালকে দেবো। কালকে তো অন্য কালকে ব্যাপার এখন কিভাবে বলবে? স্পিকারকে বলতে দিন। আরে এরকম না তো, আমাদের সবার দায়িত্ব স্পিকারকে সাহায্য করা, স্পিকারকে সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব। কালকেরটা আজকে বিকালে বিএসসি একটা হবে, বিএসসির পরে এখন আমরা এই জিনিসটা রাখেন না, একটু কাগজ দিতে পারবেন দরকার হলে, পরিস্থিতি দেখুন না কি হয়। মানে বুঝলাম না। আরে বুঝেছে উনি আর আপনি তো অনেক আগে থেকে বুঝেন, এটা না। আমার বক্তব্য হলো কালকে দেবো কি ওনার সঙ্গে আপনার ভালো। আচ্ছা, আগে একটা দিয়েছিল গতকাল। গোপাল বাবু, আপনাকে কালকে আমার দুঃখ হয় না, আমার কালকে শুনেন না, কালকে আমরা বলছিলাম মোস্ট প্রোডাক্টিভ এজ ইজ 60 to 80। আপনি এই বয়সের যারা তাদের আর ডুবাইয়েন না। আমারও বক্তব্য আছে, আমিও আপনি তো জ্ঞান ভান্ডার নিয়ে এসছেন, তো আপনাকে জ্ঞান ভান্ডারে একটু আচ্ছা দিয়ে কাকে দিয়ে যান। মাননীয় স্পিকার স্যার, আমি গতকাল একটা দিয়েছিলাম। সিস্টেমের মধ্যে দেন, যতটুকু দেওয়ার করা হবে, চিন্তার কোনো কারণ নেই। মাননীয় স্পিকার স্যার, আমি গতকাল কলিং অ্যাটেনশন একটা দিয়েছিলাম ন্যাশনাল হাইওয়ে অধিগ্রহণ জায়গায় বেআইনিভাবে দোকান করে তোলা সম্পর্কে। আমাদের তো ইয়ে হইল না। তো বিবেচনা করার দরকার ছিল, তা অনেক ইয়ে হয়েছে। দেখা যাবে। মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী কার্যসূচি হলো গত 13 মার্চ 2026 তারিখে মাননীয় রাজ্যপাল মহোদয় এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার উপর আনিত ধন্যবাদ সূচক প্রস্তাবের উপর আলোচনা শেষে প্রথমে সংশোধনী প্রস্তাবগুলি ভোটে দেওয়া হবে, তারপর মূল ধন্যবাদ সূচক প্রস্তাবটি ভোটে দেওয়া হবে। এখন আমি মাননীয় মন্ত্রী বা মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমাজি এমএলএ মহোদয়কে আলোচনা আরম্ভ করার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এই পবিত্র বিধানসভায় মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুজি ওনার প্রদত্ত ভাষণের উপর আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের
এই আলোচনার মধ্যে প্রথমে আমি যে বিষয়টা এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমাদের সরকার, আমরা জানি ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে, একটা নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে যেভাবে সারা রাজ্যের প্রতিটা কোনায় কোনায় উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছে, সেই জোয়ারের কথাই কিন্তু আমরা এখানে উল্লেখ করতে দেখতে পেলাম। এখানে প্রত্যেকটা কলামে, প্রত্যেকটা পয়েন্টে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, উন্নয়ন সর্বস্তরে, সে পুরুষ মহিলা, জাতি জনজাতি